প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আবারও এসে গেছি তোমাদেরকে সাহায্য করতে আমার এই চ্যানেলে। তাই আমি শ্রীমন্ত আবারও এসে হাজির হয়েছি তোমাদেরকে সাহায্য করতে। চলো আর বেশি দেরি না করে আজকের আলোচ্য বিষয় দর্শন বিষয়ের চতুর্থ অধ্যায় মাধ্যম ও অমাধ্যম অনুমান। এখানে আমরা শিখব কি? এখানে আমরা এটাই শিখব যে কিভাবে শর্টকাট আবর্তন ও বিবর্তন নির্ণয় করা যায়। চলো দেখে নেওয়া যাক শর্টকাট কিভাবে আবর্তন নির্ণয় করব এবং কিভাবে বিবর্তন নির্ণয় করব। যেহেতু এই এক চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে তোমাদের একটা 8 নম্বরের কোশ্চেন আসবে লজিক থেকে, তাই আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় আবর্তন ও বিবর্তন নির্ণয় অর্থাৎ মাধ্যম ও অমাধ্যম অনুমান। তাই এখন আমরা দেখব কি আবর্তন নির্ণয় কিভাবে শর্টকাটে করা যায়। দেখো, আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে যে বাক্য থেকে বচন তৈরি করব সেই বচনের নাম দিব আমরা আবর্তনীয়। ঠিক আছে, যে বাক্য দেওয়া থাক সেই বাক্য থেকে যখন বচন তৈরি করব তার নাম দিব আমরা কি? আবর্তনীয়। এবং সেই বচন তৈরি করার পর যখন আমরা আবর্তন নির্ণয় করব তখন তার নাম কি লিখব? আবর্তিত। ঠিক আছে, তাই আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে দুটো শব্দ আমাদেরকে মাথায় রাখতে হবে, এক আবর্তনীয় এবং দুই আবর্তিত। আবর্তনীয়টা কি? যেটা বচন নির্ণয় করব তাকেই বলছে আবর্তনীয়। আর আবর্তিত কি? যে বচন থেকে আমরা আবর্তন নির্ণয় করব সেটা হচ্ছে আবর্তিত। তাই প্রথমেই বলি যে আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে দুটো শব্দ আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই, এক আবর্তনীয় এবং দুই আবর্তিত। দ্বিতীয় যে নিয়ম আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি সেটা চলো দেখি। আবর্তন নির্ণয়ের ক্ষেত্রে উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন করতে হবে। যখনই আমরা আবর্তনীয় থেকে আবর্তিত নির্ণয় করব অর্থাৎ আবর্তন নির্ণয় করব বচন থেকে, তখন আমরা কি করব? উদ্দেশ্য এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করব বা জায়গা পরিবর্তন করব। এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা মনে না রাখলে আবর্তন নির্ণয় করা কখনোই সঠিক হবে না। এবার চলো যাওয়া যাক এর থেকেও শর্টকাট কি আছে, যেটা আরও শর্টকাট। অবশ্যই নিয়ম মনে রাখতে হবে, নিয়ম না মনে রাখলে কিন্তু ভাই হবে না। তাই শর্টকাট নিয়ম কি? যদি থাকে এ বচন তাহলে করবো আমি আই বচন। তাই যদি থাকে এ করবো আমি আই, যদি থাকে ই করবো আমি ই, যদি থাকে আই করবো আমি আই, আর যদি থাকে ও করবো আমি নাই। অর্থাৎ এ থাকলে আই, ই থাকলে ই, আই থাকলে আই, ও থাকলে নাই। অর্থাৎ ও বচনে আবর্তন সম্ভব নয়। ধরে নাও আবর্তনীয় অর্থাৎ বচন হয়ে গেছে কি? আবর্তনীয়র ঘরে এ বচন। তাই আবর্তনীয় থেকে যখন আমরা আবর্তিত নির্ণয় করব তখন এ বচন থাকলে কি বচন করব? আই বচন। অর্থাৎ আবর্তনীয় যদি এ বচন হয় আবর্তিত করব এ বচন, যদি আবর্তনীয় এ বচন হয় তাহলে আবর্তিত করব কি? আই বচন। একইভাবে আবর্তনীয় যদি ই বচন হয় তাহলে আবর্তিত করব ই বচন। একইভাবে আবর্তনীয় যদি আই বচন হয় তাহলে আবর্তিত করব আমরা আই বচন। কিন্তু আবর্তনীয় যদি ও বচন হয় তাহলে আবর্তিতর ঘরে আমরা কি লিখব? ও বচনে আবর্তন সম্ভব নয়, কারণ ও বচনে আবর্তন সম্ভব হয়নি। এবার দেখো প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষায়। বলছে কি, নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে পরিণত করে আবর্তন নির্ণয় করো। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে পরিণত করে আবর্তন নির্ণয় করো। কয়েকটা বাক্য অর্থাৎ 4খানা বাক্য দিবে, 4টে বাক্য থেকে তোমাকে আবর্তন নির্ণয় করতে হবে। নাম্বার থাকবে 8 পার বাক্যতে বা পার আবর্তন নির্ণয় করতে 2 নম্বর করে, প্রত্যেকটা 2 করে, 4টে, 4 2 8। কিভাবে নির্ণয় করবো আমরা? দেখো একটা উদাহরণ দেওয়া আছে কি, মানুষ মাত্রই মরণশীল। এটা একটা বাক্য, বাক্য থেকে কি করব? প্রথমে বচন এবং বচন থেকে কি করব? আবর্তন। তাই বাক্য থেকে যখন বচন তৈরি করব তার নাম দিয়েছি কি? আবর্তনীয়। এবার দেখবো এই বাক্যটা কি বচন হতে পারে। এই বাক্যটার মধ্যে এমন একটা শব্দ আছে যে তোমাকে বলে দেবে কি বচন হতে পারে। দেখো এখানে মাত্রই কথাটা আছে। নিয়ম বলছে মাত্রই কথাটা যদি হ্যাঁবাচক বা সদর্থক বাক্যে থাকে তাহলে এ বচন করতে হয়। মাত্রই কথাটা তাহলে হ্যাঁবাচকে আছে, মানুষ মাত্রই মরণশীল, অবশ্যই ইতিবাচক কথা, নাবাচক তো নয়, অবশ্যই ইতিবাচক বা হ্যাঁবাচক।
তাহলে মাত্রই কথাটা হ্যাঁ বাচকে আছে, তাই এখানে কি বচন হতে পারে? এ বচন। দেখো আবর্তনীয়র ঘরে কি বচন হয়েছে? সকল মানুষ হয় মরণশীল, এ বচন হয়েছে। সকল মানুষ হয় মরণশীল, এ বচন। আগেই বলেছি আবর্তনীয় যদি এ বচন হয় তাহলে আবর্তিত কি হবে? আই বচন। তাহলে এ বচনের থেকে আই বচন যখন নির্ণয় করব তখন আমাকে কি ভাবতে হবে? যে আবর্তন হলে উদ্দেশ্য বিধির স্থান পরিবর্তন হবে। তো এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য, বিধি হচ্ছে মরণশীল। তাই এ বচন থেকে আই বচনে যখন করব তখন কি করব? আই বচনের আকার কি? কোনো কোনো হয়। তাই আই বচনে দেখো কোনো কোনো মরণশীল, বিধি ও উদ্দেশ্য হয়ে গেছে, আর মানুষ উদ্দেশ্য গিয়ে বিধি হবে। তাই মরণশীল ব্যক্তি হয় মানুষ, তাহলে কোনো কোনো মরণশীল ব্যক্তি হয় মানুষ। কি বচন? আই বচন। এই হচ্ছে আবর্তন। এইভাবে তোমাদেরকে আবর্তন নির্ণয় করতে হবে, ঠিক আছে? এবার দেখো শর্টকাট বিবর্তন কিভাবে নির্ণয় করা যায়। যেমন আবর্তনের ক্ষেত্রে বচন তৈরি করার সময় লিখেছিলাম আবর্তনীয়, এবং বচন থেকে যখন আবর্তন করেছিলাম তখন লিখেছিলাম আবর্তিত। ঠিক একইভাবে বিবর্তনের ক্ষেত্রে যখন বাক্য থেকে বচন তৈরি করব তখন সেই বচনটার নাম দিব কি আমরা? বিবর্তনীয়। এবং সেই বচন থেকে যখন বিবর্তন নির্ণয় করব তখন তার নাম দিচ্ছি কি? বিবর্তিত। তাই বিবর্তন নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে বিবর্তনীয়, তারপর বিবর্তিত, এটা লিখতেই হবে। বিবর্তনীয়র ঘরে আমরা কি করব? বচন তৈরি করব বাক্য থেকে, এবং সেই বচন থেকে কি করব? বিবর্তিত করব, ঠিক আছে? এখন পরের যে নিয়ম তোমাকে মনে রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে কি? যে বিবর্তনের ক্ষেত্রে বিধি ও পদের সঙ্গে একটা অ যোগ করতে হবে। কি বললাম? বিবর্তন যখন তুমি নির্ণয় করবে বিবর্তিতর ঘরে, তখন বিধি ও পদ যে হবে তার সঙ্গে একটা অ যোগ করতে হবে। এটা অবশ্যই, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম, না হলে কিন্তু তোমার বিবর্তন ভুল হয়ে যাবে। আর কি? আর শর্টকাট নিয়ম কি সেটা চলো দেখা যাক। যদি এ বচন হয়, অর্থাৎ বিবর্তনীয়টা যদি এ বচন হয় তাহলে বিবর্তিত হবে ই বচন, ঠিক আছে? আবার যদি বিবর্তনীয়টা ই বচন হয় তাহলে বিবর্তিত হবে এ বচন। আবার যদি বিবর্তনীয় আই বচন হয় তাহলে বিবর্তিত হবে ও বচন। আবার বিবর্তনীয় যদি ও বচন হয় তাহলে বিবর্তিত হবে আই বচন। অর্থাৎ এ থাকলে ই, ই থাকলে এ, আই থাকলে ও থাকলে আই। এখান থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে? এখান থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে, লিখতে পারে কি? যে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে বিবর্তন নির্ণয় করো। চলো দেখা যাক কিভাবে নির্ণয় করব। একটা উদাহরণ দেওয়া আছে, মানুষ মাত্রই মরণশীল। এটা একটা বাক্য, বাক্য থেকে কি করব আমরা? বচন, এবং বচন থেকে বিবর্তন। তাই মাত্রই কথাটা যদি হ্যাঁবাচক বাক্যে থাকে, বা ইতিবাচক বাক্যে থাকে, বা সদর্থক বাক্যে থাকে, তাহলে কি হবে? এ বচন হবে। তাই মাত্রই কথাটা কি বাচক বাক্যে আছে? সদর্থক, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে। তাই এটা অবশ্যই কি বচন হবে? কি বচন হবে? এ বচন। তাই বচন তৈরি করার সময় আমরা বিবর্তনের ক্ষেত্রে কি লিখব? বিবর্তনীয়। কি লিখব? বিবর্তনীয়। তারপর কি লিখবো আমরা? বাক্য থেকে বচন কি হবে? সকল মানুষ হয় মরণশীল। কি বচন? অবশ্যই এ বচন। এবার দেখো বিবর্তনীয় এ বচন হয়েছে, বিবর্তনীয় এ বচন হয়েছে, তাহলে কি হবে? বিবর্তিত। যেহেতু বিবর্তন নির্ণয় করতে বলেছে তাই লিখবো আমরা কি? বিবর্তিত। বিবর্তিততে কি করব? দেখব কি বচন আছে। এখানে দেখছি কি বচন আছে? এ বচন। তাহলে এ বচন থেকে বিবর্তনের নিয়ম কি? কি করতে হবে? অবশ্যই ই বচন এবং একটা বিধেয় পদের সঙ্গে অযোগ করতে হবে। তাই এখানে কি করব? এ থেকে ই, অর্থাৎ কোনো মানুষ নয় অমরণশীল। কি বচন? ই বচন। এইরকমই চারখানা তোমাকে বচন তৈরি করে বিবর্তন নির্ণয় করতে হবে, যার মান থাকবে 8। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য ক্লাসে। ভালো থেকো, পড়ার মধ্যে থেকো। টাটা।